স্বাগত ডিবিসি সংবাদে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নতুন বছরের প্রথম সূর্যের এই ঝিলিকের মাঝে গণতন্ত্রের ভিত শক্তিশালী ও সুসংহত করার অপার সম্ভাবনার বার্তা দেখছেন রাজনীতিবিদ সহ বিশ্লেষকরা। যদিও তাদের অনেকের মতে নির্বাচনী সুরাহাত ছাড়া ২০২৫ সালে দেশের রাজনীতির আকাশ একেবারে মেঘমুক্ত নয়। তবে তরুণদের মতে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বছর এটি। আর বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনা করলেই কেবল ২০২৫ সালের সূর্যোদয় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নির্বাচন নাকি সংস্কার, কাকে ঘিরে আবর্তিত হবে নতুন বছরের রাজনীতি? এই প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেই ডুব দিয়েছিল ২০২৪ সালের শেষ সূর্য। ২০২৫ সালের সূর্যোদয় তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনার পাশাপাশি জাতিকে বার্তা দিচ্ছে অনিশ্চয়তার কালো মেঘেরও। এখনো জনগণ ঘোলসার মধ্যে আছে। ২৫ সালেও যে ঘোলসার মধ্যে থাকবে না, এটা তো জোর দিয়ে বলা কঠিন, যদি সরকারের সদিচ্ছা না থাকে। আমাদের বিজয় এসেছে, কিন্তু সেই বিজয়ে যে নির্বাচন, সেই নির্বাচনের কথা নাই। তাই আমরা মনে করি যে সরকারের ইমিডিয়েটলি উচিত একটা নির্বাচনী রূপরেখা দিয়ে দেওয়া। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের কারণে ১৫ বছর ভোটাধিকার বঞ্চিত হয়েছে জনগণ, আর জাতীয় সংসদ বঞ্চিত হয়েছে প্রকৃত জনপ্রতিনিধি থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল অটুট। যদিও আওয়ামী লীগের শাসনামলে টানা ৩টি একতরফা নির্বাচনে জনগণ ভোটাধিকার বঞ্চিত হওয়ায় সেই অবস্থানে চির ধরেছে অনেকটাই। তবে ২০২৪ সালে তরুণ ছাত্র জনতার অদম্য আন্দোলন সেই দুঃশাসনের পতন ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের নতুন যাত্রাপথে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের নতুন সূর্যোদয় দেশের ১৮ কোটি মানুষের এই ঐক্যকে আরও সুসংহত করার দুয়ারকে উন্মোচন করেছে। গণতন্ত্রের সংজ্ঞা যাতে শুধু ভোট প্রদানেই সীমাবদ্ধ না থাকে, সেজন্য ২০২৫ সালকে নতুন বাংলাদেশ বিনির্মাণের বছরে পরিণত করতে চায় তরুণরা। নতুন বছরে আসলে নতুনভাবে আমরা নিজেদেরকে ওয়াদাবদ্ধ করতে চাই যে এত শহীদের রক্তের উপর দিয়ে যাতে বাংলাদেশকে আমরা কোনোভাবেই যারা অযোগ্য তাদের হাতে ছেড়ে না দেই। যত রাজনৈতিক দল আছে সবার প্রতি আহ্বান থাকবে, নতুন বছরে আসেন আমরা নতুন করে আমাদের দেশের যে তথাকথিত রাজনৈতিক পরিসর আছে, তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো থেকে বেরিয়ে এসে আমরা একসাথে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর চেষ্টা করব। নতুন বছরে দেশের রাজনীতির সমীকরণেও নতুনত্ব আসার ইঙ্গিত দিলেন নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র, ভেতরের কোনো অস্থিতিশীলতা, নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয়, তাহলে জাতির সামনে কিন্তু মহা দুর্যোগ নেমে আসতে পারে। আল্লাহ না করুক, আমরা সে আশঙ্কা করি। এই জন্য দেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র সমাজ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে মাঠে ময়দানে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সকল স্টেক হোল্ডার যারা, তাদের এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করা উচিত। দেশে যেন আর কোনোদিন স্বৈর শাসন ফিরে না আসে, নতুন বছরের প্রথম দিন থেকেই এমন প্রত্যয়ে কাজ করবে রাজনৈতিক দলগুলো, প্রত্যাশা বিশ্লেষকদের। আমাদের দেশের একটা সমস্যা হলো কি, যারা ক্ষমতা হারায় তাদের মধ্যে বেশিরভাগই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এক ধরনের উন্মাদনায়, উন্মত্ততায় লিপ্ত হয়। এর ফলেও কিন্তু আমাদের জন্য কিছু বিপদ সৃষ্টি হবে। তো সেইটার থেকে দূরে থাকার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের মধ্যকার যারা আছেন বিভিন্ন দল, বিভিন্ন মতপার্থক্যগুলো কমিয়ে আনতে হবে। তাইলেই আমরা একটা ভালো বছর পাবো, নতুন বছর পাবো। সব শ্রেণী পেশার মানুষের তাই একটাই প্রত্যাশা, ছাত্র তরুণ জনতার রক্তের উপর ভিত্তি করে যে ঐক্য গড়ে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে, তা যেন চির জাগরুক থাকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আতশবাজি আর শব্দের বান ছুটিয়ে বরণ করা হলো ২০২৫ সাল। নতুন বছর বরণে নগরীতে রাতভর ছিল আনন্দ উল্লাস। নগর জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে আনন্দ আয়োজনের কমতি ছিল না। আর নতুন বছর বরণে সবার প্রত্যাশা ছিল বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ বাংলাদেশের।
ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি আর ফানুস, পটকার বিরামহীন শব্দ জানান দিল ২০২৫ সালের আগমনী বার্তার। হাজারটার বিধিনিষেধের বেড়া ছিল কড়া নিরাপত্তা। এ নতুন বছরকে বরণ করে নিল নগরবাসী। রাজধানীর প্রায় সব এলাকায় ছিল ঝাঁকজমকপূর্ণ আয়োজন। পাড়া মহল্লায় পরিবার ও প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সীরা। জানান ২০২৫ সালকে বরণ করতেই এমন আয়োজন। ২০২৪ যেমন গেছে তার থেকে যাতে আরো ভালো যাক আমাদের নতুন বছর আশা করি সবার জন্য। বড় ভাইরা ফুটাচ্ছে, বন্ধু বান্ধবরা ফুটাচ্ছে, ভালোই লাগতেছে। বছরের প্রথম দিন উৎসব পালন করতেছে, এই কারণে আনন্দ আয়োজনে প্রতিটি মুহূর্তকে আরো রঙিন করে তোলে নগরবাসী। সবার প্রত্যাশা, সব জঞ্জাল ধুয়ে মুছে আগামীর বাংলাদেশ হোক সম্ভাবনাময়। অন্যায় অবিচার দূর হওয়ার পাশাপাশি বৈষম্যহীন দেশ চান না তারা। সামনের আমাদের বছরের প্রত্যাশা, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা ধনী গরিবের কোনো পার্থক্য রাখতে চাই না। শিক্ষার মান আমরা ঠিক মতো যেন থাকে, এটাই চাই আশা আমাদের। বাক স্বাধীনতা সেটা আমরা যাতে আর অক্ষুণ্ণ থাকে, ক্ষুণ্ণ না হয়, এবং আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ একসাথে চলতে পারি, এটাই প্রত্যাশা। বারণ থাকা সত্ত্বেও বিকট শব্দে পটকা ফাটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। অনেকটা সময় ধরে আকাশে থাকে নানা আলোর ঝলকানি, উড়ে ফানুসও। এদিকে নতুন বছরের আয়োজন ঘিরে রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা। নানা আলো আর শব্দের ঝংকারে বরণ করা ২০২৫-এর প্রথম প্রহরে। সবার প্রত্যাশা নতুন সুন্দর বৈষম্যহীন এক বাংলাদেশের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মাদক ও স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ করছে দেশ বিদেশের অন্তত ৩২টি সিন্ডিকেট। এতে ব্যবহার করা হচ্ছে নারীদের। বিদায়ী বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বেশ কয়েকজন নারীকে আটক করা হলেও সিন্ডিকেটের হোতাদের চিহ্নিত করা যায়নি। দেশে স্বর্ণ মাদক পাচারের অবাধ পথ হিসাবে ব্যবহার হচ্ছে আকাশপথ। একটি অংশ ধরাও পড়ছে। ২০২৪ সালের ২৯শে মে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি স্বর্ণের বার, ৮টি চুরি ও একটি চেইনসহ আটক করা হয় সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকিয়া খাতুনকে। এরপর ২রা সেপ্টেম্বর ৩ কোটি টাকা মূল্যের ২৪টি স্বর্ণের বারসহ ধরা হয় দুবাই ফেরত ২ যাত্রীকে। অন্যদিকে ১৫ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি কোকেন সহ বাহামার এক নারীকে আটক করে এপিবিএন। গত এক বছরে শাহ আমানতে ২৫ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সবশেষ ২৬শে ডিসেম্বর ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয় দুবাইয়ের স্বর্ণের দোকানের সেলস অফিসার আতিয়া সামিয়াকে। জব্দ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিও। শুল্ক গোয়েন্দারা বলছেন, সরাসরি ও মানি এক্সচেঞ্জের আড়ালে স্বর্ণ চোরাচালানে সক্রিয় দেশের ২৩টি সিন্ডিকেট। এর মধ্যে শাহজালাল, শাহ আমানত ও সিলেটের উসমানী বিমানবন্দর কেন্দ্রিক সক্রিয় ১১টি। তারা মনে করে যে নারীদেরকে কেরিয়ার হিসেবে ব্যবহার করা সহজ। বডি সার্চ থেকে শুরু করে সবকিছু তো একজন লেডি অফিসার দিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে লেডি অফিসারের তো আমাদেরও সংকট আছে। ডেফিনেটলি সিন্ডিকেটের অংশ, না হলে প্রতি সপ্তাহে ৫-৬ বার করে কেন যাবে? স্বর্ণ ও মাদক চোরাচালান ঘটনায় বাহকরাই আটক হন বেশি। যে সমস্ত আসামিদেরকে আমরা অ্যারেস্ট করছি তাদেরকে বিজ্ঞ আদালতে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে যখন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে এবং সেক্ষেত্রে যে গডফাদারদের নাম আসবে সেই সমস্ত গডফাদারদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনব। চোরাচালান সিন্ডিকেটের সাথে বিভিন্ন ফ্লাইট ও বিমানবন্দরের কিছু কর্মকর্তা কর্মচারীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে বেড়েছে অপহরণ চক্রের তৎপরতা। প্রশাসনের নাকে ডগা দিয়ে তুলে নিয়ে চলছে মুক্তিপণ বাণিজ্য। আতঙ্কে রাত কাটছে সেখানকার বাসিন্দাদের। দাবি উঠেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সহ অপরাধীদের স্থায়ীভাবে দমনের। বাংলাদেশের দক্ষিণের ছোট্ট উপজেলা টেকনাফ জনসংখ্যায় ৩.৫ লাখ হলেও মিয়ানমার থেকে আসা ৫ থেকে ৬ লাখ রোহিঙ্গার বাড়তি ভার বইতে হচ্ছে এই উপজেলাকে। এমন বাস্তবতায় এখানে বেড়েছে অপহরণ মুক্তিপণ বাণিজ্যের ঘটনা। পুলিশের তথ্য বলছে ২০২৪ সালেই অপহরণ মামলা হয়েছে ৬২টি, উদ্ধার হয়েছে নারী শিশুসহ ১৩৮ জন।
এরই মধ্যে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ সফরকালে জাদিমুরা থেকে অপহৃত হন বন বিভাগের ৩ কর্মীসহ ১৯ জন। রাতে বাহারছড়া থেকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে তুলে নেয় সন্ত্রাসীরা। এতে আতঙ্কিত স্থানীয়রা। অপহরণের প্রত্যেক কিছুর মাস্টারমাইন্ড রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের স্থানীয়। তো স্থানীয়দের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এই অপহরণের আপনার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রাখলেও অনেক ক্ষেত্রে তাদের চুক্কে ফাঁকি দিয়েও কিন্তু অনেকে অপহরণে জড়িত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের পরামর্শ স্থানীয় রাজনীতিবিদদের। সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্রে মিলিত হয়ে একটি সাঁড়াশি অভিযান না চলা পর্যন্ত এই অপহরণ থামবে না। প্রশাসন ইচ্ছা করলে এদেরকে কারা জড়িত সেগুলো বের করা আনা সম্ভব বলে আমি মনে করি। যে জনপ্রতিনিধি অবা কোনো প্রভাবশালী লোক আছে কিনা সেটা আমরা গোয়েন্দা সংস্থা থেকে সেই তথ্যগুলো আমরা দিচ্ছি। খুব শীঘ্রই যৌথ বাহিনীর নেতৃত্বে আমরা ব্লক রেডি যাচ্ছি। অপহরণ ঠেকাতে পাহাড়ি এলাকায় টহল বাড়ানোর কথা বলছে পুলিশ, আর উপজেলা প্রশাসন জানিয়েছে ব্যবস্থা নেওয়ার কথা। রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করতেছি। আমরা অপহরণ যেন না হয় আমরা সে লক্ষ্যে আমরা টহল বৃদ্ধি করছি। কি এটা আসলে কোন কোন পয়েন্টে হয় সেগুলো নির্ধারণ করে সেখানে আমাদের নজরদারি বাড়ানো সহ কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে বিষয়ে সবাই মিলে একসাথে কাজ করব। পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ফেরাতে সরকারের প্রতি জোর দাবি টেকনাফবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে শীতকালীন সবজিতে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষক। সহনীয় পর্যায়ে রাসায়নিক ও বেশি পরিমাণ জৈব সার ব্যবহারের সুফল পাচ্ছেন তারা। ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা। কৃষি অফিস বলছে, এ অঞ্চলের সবজির সুনাম দেশ জুড়ে, তাই আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রাচীনকাল থেকেই মুন্সিগঞ্জ সদরের রামপাল ও বজ্রযোগিনী এলাকায় উঁচু জমিতে শীতকালীন সবজি আবাদের জন্য প্রসিদ্ধ। এখানে চাষ হয় ফুলকপি, বাঁধাকপি, সিম, লাল শাক, পালং শাক, বেগুন, মূলা, কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো সহ হরেক রকমের শীতকালীন সবজি। কপি খেতি, বাইগন খেতি, মূলা খেতি, ধুলা খেতি, লাল শাক, পালং শাক, এইসব খেতি বাতি করি। ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ। প্রথম 80 টাকা থেকে ধরে এখন 40, 45, 50 আছে। এখন মুন্সিগঞ্জের চাহিদা অনেক, খাইতে মজা। মানে ও স্বাদে এখানকার সবজির চাহিদা ও খ্যাতি দেশ জুড়ে। সারা বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জের সবজির দাম বেশি থাকে, এটা ভালো, উন্নত। এটা মনে করে কীটনাশক মুক্ত থাকে। ঢাকা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, সেরপর আরো অন্য বিভিন্ন যাইতেছে। ভালো ফলন ও চাহিদা বেশি থাকায় সবজি চাষে লাভবান এই অঞ্চলের কৃষক। এখানে রাসায়নিকের ব্যবহার অনেক কম হয়, কীটনাশক ব্যবহার অনেক কম হয়, এই জন্য কিন্তু এটার একটা আলাদা স্বাদে একটু অন্য মানের হয়ে থাকে। কিছুদিন আগে তো অনেক বেশি ছিল, এখন যে দামে বিক্রি হচ্ছে তাতেও অবশ্যই কৃষকের কাছে লাভজনক। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে 4900 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষে সফল ব্রাহ্মণবাড়িয়ার প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া ও ঠাকুরগাঁওয়ের কৃষি উদ্যোক্তা জয়নুল আবেদিন ইউটিউবের ভিডিও দেখে 2 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে এইসব কমলা। দেশের গণ্ডি পেরিয়ে নিজেকে তুলে ধরতে চান এক তৃণমূল উদ্যোক্তা হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা আলমগীর ভূঁইয়া। প্রবাসে সুবিধা করতে না পেরে দেশে ফিরেন আলমগীর। 16 বছরের জন্য 2 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন চায়না কমলার চাষ। শুরুতে 170টি চারা রোপণ করে দেখেন সাফল্যের মুখ। পরে 4 লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গা থেকে চারা এনে বড় পরিসরে শুরু করেন চাষ। গেল বছর তার বাগান থেকে বিক্রি হয়েছে 13,66,000 টাকার কমলা। সাইপ্রাস থেকে এটা মূলত দেখে আমি একটা আগ্রহ হইল আর কি। এই চারাগুলা সংগ্রহ করছি চুয়াডাঙ্গা থেকে। সামনে মনে হয় আমি 15 লাখ টাকার উপরে আশাবাদী আর কি, বাকিটা আল্লাহ জানে। ঠাকুরগাঁওয়ের রাজগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় কৃষি উদ্যোক্তা জয়নুল আবেদিন গড়ে তোলেন দার্জিলিং জাতের কমলা বাগান। 6 বিঘা জমিতে রোপণ করেছেন 3 শতাধিক গাছ। প্রতিটি গাছে ধরেছে 800 থেকে 900 কমলা। চুয়াডাঙ্গায় যখন চাকরি করি তখন একটা কমলা বাগান দেখতে যাই। প্রথম দিকে অল্প চারা নিয়ে আসি, এনে আমার ছোট্ট একটা জায়গা আছে, আমি সেখানে রোপণ করি। আশেপাশে কিছু জায়গা আমি লিজ নেই, লিজ নিয়ে আমি জায়গাটা 6 বিঘায় উন্নীত করি। শীতল আবহাওয়া এবং অম্লীয় মাটি এই জাতের কমলা চাষে বেশ উপযোগী। আমরা ঠাকুরগাঁকে সেভাবেই করতে চাই যেন ঠাকুরগাঁর যে আমাদের মাটি আবহাওয়া এই ফসলগুলো উৎপাদনের জন্য যেহেতু অনুকূল,
তো আমরা সেভাবেই ঠাকুরগাঁকে ব্র্যান্ডিং করতে চাই, যেন অন্য অন্য জেলার লোকজন সবাই চেনে যে এখানে আমাদের কমলা ভালো হয়, মালটা ভালো। দিনে দিনে দার্জিলিং কমলার এই বাগান সৌন্দর্য এবং সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এসব কমলা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। ভোরে কুড়িগ্রামে তাপমাত্রার রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে কুড়িগ্রামের আকাশ। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে জেলার মানুষের। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে পঞ্চগড়ের মানুষজন। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেলা গড়িয়ে বিকেল হতে শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, শাহ আলম সোমবার রাত 8টার দিকে আসমানদের চর গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলিও ছুড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর 2টি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি ও ছড়িয়ে ছিটিয়ে থাকা 9 রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট 14টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 22 ডিসেম্বর ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম। ছাত্র জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে নিহত হন মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেন। পরিবারের ছোট সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বাড়ির জুড়ে শূন্যতা, অনিশ্চিত ভবিষ্যতে সিয়ামের পুরো পরিবার। যদিও আন্দোলনের তালিকা প্রণয়নের মাধ্যমে পরিবারগুলোর পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তার জন্য আমরা অপেক্ষা করি যে কোন সময় আমাকে আইসা ডাক দিব, আমার বাবা কয় ডাক দিব, আমার বাবা। বাড়ির বারান্দায় অশ্রুসজল নয়নে ছেলের অপেক্ষায় বাবা। ফিরবে না জেনেও ছেলের কণ্ঠে বাবা ডাক শোনার করুণ আরতি। গেল 4 আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে চলছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সে সময় মিছিলে গুলিতে মৃত্যু হয় বেলকুচি উপজেলার গোপরিকি গ্রামের মাদ্রাসা ছাত্র সিয়াম হোসেনের। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তানকে হারিয়ে পাগল প্রায় সিয়ামের বাবা। আন্দোলনতে সে পুলিশের গুলিতে সে মারা গেল। আমরা জোহরের নামাজ পড়ার শুনতে পারলাম আমার ছেলে সিয়ামের মাথায় পুলিশের গুলি লাগছে। পড়াশোনার পাশাপাশি মসজিদের মুয়াজ্জিন ছিলেন সিয়াম। স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হয়ে হাল ধরবেন পরিবারের, প্রতিষ্ঠা করবেন একটি মাদ্রাসা। সেই সন্তানকে হারিয়ে বিপর্যস্ত পুরো পরিবার। বড় আশা ছিল, তার আকাঙ্ক্ষা ছিল বড় হয়ে ভবিষ্যতে মা বাবার মুখ উজ্জ্বল করবে, একটা মাদ্রাসা দেবে। কোনো কিছুই তার স্বপ্ন পূরণ হলো না। পরিবারের আশা যে ওর ভাইটা যেহেতু লেখাপড়া করছে, করছে, সরকারি তরফ থেকে যদি ফ্যামিলি থেকে যদি কোনো ইয়ের জন্য একটা চাকরি বাকরি দিত, এর জন্য খুব উপকার হইত। জেলা প্রশাসক জানান, শিগগিরই সরকারি নির্দেশনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। সিরাজগঞ্জ জেলায় 11 জনকে আমরা নিহতর তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আমাদের MIS-এ 456 জনের একটা তালিকা, আহতদের তালিকা আমরা পেয়েছি। তার মধ্য থেকে আমরা 118 জনকে আমরা একটা সভা করে তাদের নাম চূড়ান্ত করেছে। জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনের যে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, সেখান থেকে সরকারিভাবে সকল নিহত পরিবারকে অনুদান প্রদান করা হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জীবন উৎসর্গকারীদের সঠিক মূল্যায়ন হবে, তাদের পরিবার পাবে সরকারের সহায়তা, এমন প্রত্যাশা সবার। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।